অভিজিৎ গাঙ্গুলির রায়টা যদি মানা হতো তাহলে কিন্তু সবার চাকরি যেত না। জেলে যেতে হয় যাব, তারপরেও আমি যারা চোর করে চৌর্যবৃত্তি করেছে, যারা চুরি করে ঢুকেছে তাদের সপক্ষে গলা ফাটাবো। ফলে অসাধুদের যদি শনাক্ত করে তাহলে এই অসাধু লোকরা মানে যাদের পরিবার জন তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে চড়াও হবে। বলবো যে অভিজিৎ গাঙ্গুলির রায়টা যদি সিঙ্গেল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়টা যদি মেনে নিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলির অসাধারণ রায় ছিল। অভিজিৎ গাঙ্গুলি যে সমস্ত ওয়ে মার্কশিটে বৈষম্য ছিল, মানে মার্কসের তফাৎ ছিল, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল বলে অভিযোগ, এই ধরনের 5300 মতন কর্মপ্রার্থীর চাকরি বাতিল করে দিয়ে উনি একটা রায় দিয়েছিলেন। সেই রায়টা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেনে নিতেন তাহলে আজকে 19,000-এর চাকরি বেঁচে যেত। আজকে সেই অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই রায়টা না মেনে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সোজা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তখন এই ডিভিশন বেঞ্চের কাছে বললো যে তোমরা বিচার করে বলো। আজকে ডিভিশন বেঞ্চের সবারই চাকরি গেল। তাহলে যারা মানে টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছে, স্কুলের চাকরিতে ঢুকেছে, সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের হাতে আমাদের ভবিষ্যৎ থাকবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ থাকবে। বিচারপতিদের এজলাসে গিয়ে মানে হামলা করা, বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার করা, বিচারপতিদের ভয় দেখানো, বিচারপতিদের স্বামী মানে তারকে ডেকে পাঠানো, সিআইডি তদন্ত করা, মানে সব প্রথম থেকে তুমি দেখো যে ভারতবর্ষের ইতিহাসে এই দ্বিতীয় কোনো নজির পাবে না যেখানে একজন মুখ্যমন্ত্রী সরাসরি আদালতকে চ্যালেঞ্জ করছে এবং আদালতের রায়কে মানব না, এবং তিনি বলছেন যে অবৈধ মানে আনলফুল, বেআইনি, আনলফুল, মানে এই রায় নাকি বেআইনি। হাইকোর্টের এক রায়ে একটা কলমের খোঁচায় রীতিমতো 26,000-এর ভবিষ্যৎ এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে। কি হতে পারে 26,000-এর ভবিষ্যৎ? সুপ্রিম কোর্টে কালকেই মামলা রয়েছে, রীতিমতো আমরাও ভাবিত, সবাই এই মুহূর্তে তাকিয়ে আছে কি আসতে চলেছে সুপ্রিম কোর্টের রায়। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সাথে কথা বলবো। স্যার, 26,000-এর ভবিষ্যৎ, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে তাকিয়ে আছে কি হতে পারে, কারণ একটা কলমের ডগায় চলে গেছে এই 26,000-এর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। দেখো, প্রথমত বলবো যে সত্যি তোমাদের মতন আমিও কালকে উদ্বিগ্ন হয়ে খবর নিতে থাকবো যে সুপ্রিম কোর্ট কি ধরনের রায় দিল। যদিও তুমি মনে রাখবে ক্যাভিয়েট দাখিল করার অর্থ হলো যে সব পক্ষের বক্তব্য শুনে কিন্তু মানে রায়টা দিতে হবে, অর্থাৎ যে সিদ্ধান্তটাই সুপ্রিম কোর্ট নিক না কেন আগে একটা হিয়ারিং হবে, হিয়ারিং হওয়ার পরে যদি স্থগিতাদেশ দেয় তাহলে সেটা স্থগিতাদেশ দেবে, যদি বলে যে না রায়টা বহাল থাকছে বা পুনঃ বিবেচনা হবে কিন্তু রায় বহাল থাকছে, তাহলে কিন্তু সেটা সবটাই দুপক্ষের বক্তব্য শুনে তারপরে কিন্তু হবে। সাধারণত সুপ্রিম কোর্টে দুভাবে হয়, একটা হলো যে এক পক্ষ চলে গেল পিটিশনারের বক্তব্য শুনেই কিছু একটা বলে দিল চটজলদি, অনেক সময় আর বেশিরভাগ ক্ষেত্রে কেভিয়েট দাখিল করে দেওয়ার অর্থ হলো যে দুটো পক্ষের একটা ন্যূনতম বক্তব্য শোনার পরে, সাবমিশন শোনার পরে তবেই কিন্তু রায়টা বিচারপতি দেন, প্রধান বিচারপতি দেবেন। মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই রায়টা দেবেন। বিচারপতি চন্দ্রচূড় যার পারিবারিক স্ট্যাটাস আছে, অর্থাৎ তারা বংশ পরাপর মানে বিচারকের, এবং ভারতবর্ষের তার বাবাও ছিলেন বিখ্যাত বিচারক, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তিনিও প্রধান বিচারপতি, এবং ঐতিহাসিক রায় তারা দিয়েছেন। ফলে এটা দেখার যে সুপ্রিম কোর্ট যে মামলাটাকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল সেই মামলা যখন রায় এলো, সেই রায়ে অসন্তুষ্ট হয়ে বা যারা 25,753 জন চাকরি হারালেন তারা প্রায় নানা জায়গা থেকেই কিন্তু মামলা তারা করেছেন সুপ্রিম কোর্টে। আমি দুটো সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রথম সম্ভাবনাটাই বেশি, যেটা আমি বলবো প্রথম সম্ভাবনা বেশি মনে করছি সেটা হলো সাধারণত অনেক সংখ্যক মানুষের স্বার্থ যেখানে থাকে, অনেক সংখ্যক মানুষের স্বার্থ সম্পর্কিত বিষয় যেখানে যুক্ত থাকে, সাধারণত সুপ্রিম কোর্ট প্রথমেই স্টে অর্ডার দিয়ে দেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রথমেই বলে দেয় যে ঠিক আছে আপাতত মানে স্টে দিয়ে দিলাম, এইবার শুনানি হবে, চূড়ান্ত বিচার হবে। হয়তো হাইকোর্টের রায়টাকেই বহাল রাখবে পরবর্তী সময়, কিন্তু আপাতত যাতে স্থিতা অবস্থায় থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট পুনঃবিবেচনা করবেন ততক্ষণ পর্যন্ত স্থিতা অবস্থা রাখা হলো, অর্থাৎ চাকরি কারো মানে যাবে না, স্টে দিয়ে দেওয়া। সেই স্টে দেওয়ার সম্ভাবনা নর্মাল মামলাগুলোর ক্ষেত্রে আমি দেখেছি বেশি হয়। কেন?
কারণ বেশি সংখ্যক মানুষের স্বার্থ যেখানে যুক্ত আছে, সুপ্রিম কোর্ট মনে করে যে চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত স্থিত অবস্থা বজায় রাখাটাই হলো ন্যায় বিচার। এটা একটা দিক। আবার সুপ্রিম কোর্ট দ্বিতীয় অপশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট ভাবতে পারে যে এই মামলা তো আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকেই দিয়েছিলাম বিচার করবার জন্য, ফলে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়টাই বহাল থাকবে এবং আমরা এর মধ্যে হস্তক্ষেপ করব না নতুন করে, এটাও তারা ভাবতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু মনে রাখবে ডিভিশন বেঞ্চে মামলা পাঠিয়েছিল যে তোমরা বিচার করে সিদ্ধান্ত নাও, দ্রুততার সাথে সিদ্ধান্ত নাও, অমুক সময়ের মধ্যে সিদ্ধান্ত নাও। ফলে মনেই করতে পারে যে অন দ্য বিহলভ অফ দ্য সুপ্রিম কোর্ট, ক্যালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হ্যাজ মানে ডিক্লেয়ার্ড দেয়ার ভার্ডিক্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের দায়িত্ব দিয়েছে, সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্টকে, কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচার করেছে। ফলে এই বিচারটাই আমরা মনে করছি চূড়ান্ত বিচার, ফলে স্টে অর্ডার নাও দিতে পারে। আর তৃতীয় একটা সম্ভাবনা আছে যে স্টে অর্ডার দিল না, কিন্তু মামলাটাকে টেক আপ করলো এবং রিভিউয়ের জন্যও নিয়ে গেল। কিন্তু প্রথম অপশনটাই আমি মনে করি সবচেয়ে বড় মানে সম্ভাবনা আছে, যে ইমিডিয়েটলি যেহেতু মানে 26,000 মানে চাকরি প্রার্থীর চাকরি হারানোর ভয়, ফলে ইমিডিয়েটলি একটা স্টে অর্ডার দিয়ে বিচার কিন্তু পুনঃপর্যালোচনার জন্য গ্রহণ করতে পারে। এই সম্ভাবনাটাই আমি বেশি দেখছি, অন্তত আগামীকাল সেটার সম্ভাবনাই আমি বেশি দেখছি। একটা জিনিস আমি বলছি, সম্ভাবনা হতে পারে, রায় হতে পারে, সম্ভাবনা দেখতে পারি, কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে আমি যাব সুপ্রিম কোর্টে আর স্টে নিয়ে চলে আসবো। কল্যাণ ব্যানার্জির দেখা যাচ্ছে কনফিডেন্সের অভাব নেই, মানে তিনি রায়টা পাওয়ার পরই বলছেন যাব সুপ্রিম কোর্টে, স্টে নিয়ে চলে আসবো। না, কল্যাণ ব্যানার্জি আরেক উল্টো দিকটাও ভাবো, তিনি তো শুধু লয়ার না, তিনি তৃণমূলের এই নির্বাচনের প্রার্থী, যিনি শ্রীরামপুরের ভোটারদেরকে কনভিন্স করতে হবে তার সরকার যে ব্যাপক দুর্নীতি করেছে, এবং এই আজকের যে 25,753 জন মানে শিক্ষকের চাকরি গেল, সেটার জন্য যে তার সরকার দায়ী, তো কল্যাণ ব্যানার্জির সরকার দায়ী, এবং তারা যে দুর্নীতির মাধ্যমে এই চাকরিগুলো দিয়েছে, একটা বড় অংশের মানে ইয়েদের শিক্ষকতা চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে পেয়েছে, দুর্নীতির মাধ্যমে পেয়েছে। মোট 17 ধরনের অসাধু উপায় অবলম্বন করে চাকরি হয়েছে। এইবার তার সরকার আবার উদ্যোগও নেয়নি যে কিভাবে সাধু আর অসাধুর মধ্যে তফাৎ করব সেটা, সেই ব্যাপারে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যখন বারবার বলেছে যে যারা মেরিটে হয়েছে তাদের তালিকা দিন, স্কুল সার্ভিস কমিশন কিন্তু তার তালিকা দিতে পারেনি। স্কুল সার্ভিস কমিশন এখনো বলতে পারছে না যে ভাই এর মধ্যে, অর্থাৎ 25,753 জনের মধ্যে কতজন 100% নিশ্চিতভাবে চাকরি পেয়েছে। কালকেও আমি দেখলাম যে সংবাদ মাধ্যমে রিপোর্ট বেরিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছে এর মধ্যে অনেকের মার্কস বাড়িয়েও চাকরি পেতে পারে, অনেকে নানা অন্য অসাধু উপায়ে চাকরি পেতে পারে। ফলে আমি 100% নিশ্চিত হয়ে আমরা বলতে পারছি না যে সবাই, মানে যারা 19,000 চাকরি পেয়েছে, যাদেরকে আমরা মানে তথাকথিত সাধু উপায়ে চাকরি বা মেরিট ভিত্তিতে চাকরি পেয়েছে, সেখানেও আমার কাকড় থাকতে পারে, সেখানেও অসঙ্গতি থাকতে পারে। ফলে স্কুল সার্ভিস কমিশন কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কলকাতা হাইকোর্টকে মানে হাইকোর্টে অবস্থান করেছে। দেখো, মমতার চেষ্টাটার পেছনে একটাই কারণ, ধরো এই যে মানে বিপুল সংখ্যক মানে যারা অন্যায়ভাবে অসাধুভাবে চাকরিতে ঢুকেছিল স্কুলে, তা তো টাকার বিনিময়ে দেখিয়েছিল। আমরা দেখেছি ক্যামেরার সামনে লোক বলছে যে আমরা 5 লাখ 6 লাখ টাকা করে টাকা দিয়েছি, এবং বিভিন্ন এজেন্টরা যে আজকে জেল খাটছে তারা পরিষ্কার তারা বলে দিয়েছিল যে কিভাবে টাকার বিনিময়ে চাকরিগুলো হয়েছে। ফলে যেই মুহূর্তে টাকার প্রশ্নটা এসছে, ফলে অসাধুদের যদি শনাক্ত করে, তাহলে এই অসাধু লোকরা মানে যাদের পরিবার জন তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে চড়াও হবে। ফলে অসাধুদেরকে যে কোনো উপায়ে মানে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবার জন্য, অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করার জন্য ক্যাবিনেট মিটিং করেছিল। যেই ক্যাবিনেট মিটিং এর মানে এই অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত সম্মুখীন হতে হবে মুখ্যমন্ত্রীকে বা তার মন্ত্রিসভাকে, যে কেন, তার মানে কি একেবারে মানে সিবিআই রীতিমতো হেফাজতে নিতে পারবে এবং যে কোনো মন্ত্রীকেও নিতে পারবে, যেটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা যারা এই চর্চার সাথে যুক্ত ছিলাম, ডে ওয়ান থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যে কোনো উপায়ে বা তার মন্ত্রিসভার সদস্যরা যে কোনো উপায়ে এই অসাধু যে চাকরি বাকরি মানে যারা শিক্ষকতায় ঢুকেছেন, যারা টাকার বিনিময়ে শিক্ষকতায় ঢুকেছেন, তাদের বাঁচানোর জন্য তৎপর, যে কোনো মূল্যে তাদের বাঁচাতে হবে। প্রথম দিকেই বলেছে আমি তোমাদের সাথে আছি।
মানে একবারও উনি ভাবলেন না কতটা নিষ্ঠুর পরিহাস যে এই ছাত্র মানে আমাদের যে সন্তান তাদেরকে যারা পড়াবে তারা অসাধু উপায়ে পড়াবে। আমরা ক্যামেরায় দেখেছি তারা অঙ্ক করতে পারছে না, অঙ্ক করতে পারছে না, যখন ছাত্ররা জিজ্ঞেস করছে মাস্টারমশাই এটা কি হবে, তখন ওই মাস্টারমশাই রেগে গিয়ে ছাত্রকে মারছে। অর্থাৎ যারা মানে টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছে, স্কুলের চাকরিতে ঢুকেছে, সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের হাতে আমাদের ভবিষ্যৎ থাকবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী একবারও ভাববেন না? টিচার থাকছে না, যে এই যে চাকরি ক্যান্সেল হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন টিচার থাকছে না, কে পড়াবে? বিজেপির লোক এসে পড়াবে। দেখো এইটাই মানে আরেকটা কৌশলের জায়গা মুখ্যমন্ত্রী নিয়েছেন, এবং এটা দেখার যে নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখার যে মুখ্যমন্ত্রী এই কৌশল কতটুকু কার্যকারী হলো। মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে ধরা পড়ে গেলেন যে তার সরকার মানে চর্যবৃত্তি করেছে, মুখ্যমন্ত্রী যখন মানে কলকাতা হাইকোর্ট যখন বলে দিল যে এই চাকরিগুলো বাতিল, এবং পরিষ্কার যখন একের পর এক নেতা মন্ত্রীরা জেলে গেছেন, মুখ্যমন্ত্রী দেখবে তুমি প্রথম থেকে ন্যারেটিভ যেটা তৈরি করতে চাইছেন যে এই আদালত বিজেপির আদালত, এই আদালতে যারা আসছে বিজেপির পার্টি অফিস থেকে আসছে, মানে কার্যত এই রাজনৈতিক বিচার, এবং বিচারপতিদের এজলাসে গিয়ে মানে হামলা করা, বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার করা, বিচারপতিদের ভয় দেখানো, বিচারপতিদের স্বামী মানে তারকে ডেকে পাঠানো, সিআইডি তদন্ত করা, মানে সব প্রথম থেকে তুমি দেখো যে ভারতবর্ষের ইতিহাসে এই দ্বিতীয় কোনো নজির পাবে না যেখানে একজন মুখ্যমন্ত্রী সরাসরি আদালতকে চ্যালেঞ্জ করছে এবং আদালতের রায়কে মানব না, এবং তিনি বলছেন যে অবৈধ মানে আনলফুল, বেআইনি, আনলফুল, মানে এই রায় নাকি বেআইনি। কোন মুখ্যমন্ত্রী বেআইনি সত্যি বলতে পারেন? তাহলে মানে আমি বলছি যে 1946-47 সাল নাগাদ কমিউনিস্টরা ভারতবর্ষের সংবিধান মানতো না, মানে মানে যখন স্বাধীনতা হলো স্বাধীনতা মানতো না, বলতো এই আজাদির ঝুটা হয়। তার পরবর্তী সময়ে কমিউনিস্টদের মধ্যে একটা অংশ তারা বলতো যে ভারতবর্ষের সংবিধান মানি না, বুর্জোয়া সংবিধান ইত্যাদি। পরবর্তী সময়ে নকশালদের মধ্যে একটা অংশ তারা ভারতবর্ষের মানে মানে আজাদি মানতো না, স্বাধীনতা মানতো না, সংবিধান মানতো না। তাহলে মুখ্যমন্ত্রী কি সেই রকম নকশালপন্থীদের মতন হয়ে গেলেন? মুখ্যমন্ত্রী সেই কি কমিউনিস্টদের মতন হয়ে গেলে? এটা পুরোপুরি তার তিনি দায়টাকে এড়িয়ে বিরোধী শিবিরের, বিশেষ করে বিজেপির দায়, মানে চাকরি গেল কেন? শুভেন্দু অধিকারীর জন্য গেল, তিনি বোমের কথা বলেছেন, এইভাবে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন, বিজেপির জন্য চাকরি গেছে, যে মানে আমরা চাকরি দেই বিজেপি চাকরি খায়, এই ধরনের বক্তব্য রাখছেন। এবং এটা তিনি কৌশল, এবং একই সাথে কৌশলের মানে মানুষকে শান্ত করবার জন্য তিনি কি করছেন যে ভাই আমি 10 লক্ষ চাকরি তৈরি করে রেখেছি, আমি চাকরি দিতে চাই, বিজেপি তো চাকরি খেতে চায়। এবং একই সাথে তিনি যেটা করছেন যে সমস্ত শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, কার জন্য ভেঙে পড়ছে? যে এই যে রায় দিল, এই রায়ের ফলে ভেঙে পড়ছে, কারণ এই মানে শিক্ষকের অভাব হবে, শিক্ষাকর্মীর অভাব হবে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এবং তার জন্য বিজেপি দায়ী, বিরোধীরা দায়ী। শুধু তাই নয়, অভিভাবকদের মানে তৃণমূলের নেতা কর্মীদের পরিবারের সদস্যদেরকে অভিভাবক সাজিয়ে বিভিন্ন গ্রামগঞ্জে তিনি প্রচার চালাচ্ছেন যে মানে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পেছনে বিজেপি দায়ী, শিক্ষকদের চাকরির পেছনে বিজেপি দায়ী। ফলে এন্টার দুর্নীতিকে যদি পজিটিভ টার্ন করিয়ে দিতে পারেন, ভারতবর্ষের ইতিহাসে বিরলতম নির্বাচনী একটা মানে প্রচার হবে যেখানে মুখ্যমন্ত্রী দুর্নীতিকে তার সপক্ষে নিয়ে গিয়ে ভোট করিয়ে দিলেন। এখন দেখার দিনের শেষে যে মুখ্যমন্ত্রীর এই প্রচার সত্যি কি শেষ পর্যন্ত ভোটাররা প্রভাবিত হন, ফলাফল সেটা বলবে। মুখ্যমন্ত্রী যে প্রচার চালাচ্ছেন তার এগেনস্টে যদি তুমি আমায় ব্যক্তিগতভাবে বলো, আমি বলবো যে বিরোধী শিবিরের প্রচার কিন্তু ঠিক মতন পৌঁছচ্ছে না। যদি দেখা যায় যে চাকরি দুর্নীতির কোনো প্রভাব পড়লো না ভোটের বাক্সে, তার সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের না, তার ব্যর্থতা বিজেপি দলের, এটা পরিষ্কার করে বলা যায়।